আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নানান ধরনের খবর আমরা পাচ্ছি, কোনোটা সত্য, কোনোটা গুজব। তবে ভোট শুরু হয়ে গেছে এ কথা হয়তো আমরা বলতেই পারি। এবং 12 তারিখের ভোট 11 তারিখ সন্ধ্যা 7টা থেকেই শুরু হয়ে গেছে। বেশ কিছু ভিডিও এরকম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্যই ক্রস চেক করে দেখার চেষ্টা করেছি। আমি একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের 3 নম্বর আসনের সিদ্ধিরগঞ্জে 8 নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা স্কুলে গণভোটের ব্যালট পেপারের মুড়ি বই দেখা যাচ্ছে যে সারি সারিভাবে ব্যালট বক্সের উপরে সাজিয়ে রাখা হয়েছে। এবং নিশ্চিতভাবে এটুকু বলতে পারি, এটি এআই দিয়ে তৈরি কোনো ভিডিও নয়। এবং সেখান থেকে যেটি জানা যাচ্ছে যে জামায়াতের স্থানীয় সাবেক এক আমির তিনি এই ব্যবস্থা করে রেখেছেন ওই কেন্দ্রে রাতেই যাতে সিল মারার প্রস্তুতি নেওয়া যায়। এবং যেটুকু জানা গেছে যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে, যদিও তার কোনো প্রয়োজন নেই। এটি 1 জন 2 জন 3 জন হলেই মোটামুটি সব কিছুতেই সিল মারা সম্ভব। তারপরেও এমন একটা আয়োজন চলছে সেখানে। এখন বিষয় হচ্ছে যে যদি কেউ বলেন যে এটি আগের কোনো ভিডিও 2018 বা 2014 আওয়ামী লীগ আমলের যে ফার্স্ট ভোটগুলো হয়েছে বা আগে থেকে শুরু হয়েছে, নিশ্চয়ই এটি বলার কোনো সুযোগ নেই। তারপর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে গোলাপি রঙের গণভোটের ব্যালট পেপার। এমনও শোনা যাচ্ছে যে কোনো কোনো এলাকায় জামায়াতের নেতারা রেজাল্ট শিটও তৈরি করে রেখেছে। এবং আমি আগেই বলেছি সোশ্যাল মিডিয়াতে আরও অনেক ধরনের ভিডিও ছড়াচ্ছে। এর মধ্যে অবশ্যই কোনো কোনোটি গুজব, আবার কোনো কোনোটি সত্যও হতে পারে। তবে সিল মারার প্রক্রিয়া যে শুরু হয়েছে কোথাও কোথাও, এটি চরম বাস্তবতা। এবং এদিক থেকে আমরা বলতে পারি যে এই যে 2026-এর নির্বাচন, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে নির্বাচন, সেটি যে 2018 সালের ভোটকেও হার মানাতে চলেছে এটুকু নিশ্চিত। তার কারণ 2018 সালের যেই নির্বাচনটি ছিল, সেই নির্বাচনের নির্ধারিত দিনের আগের রাতে রাত 10টা থেকে বা 9:30 থেকে সিল মারা শুরু হয়েছিল। কিন্তু এবার সেটিকে হার মানিয়ে সন্ধ্যা 7টা থেকেই, আগের দিন সন্ধ্যা 7টা থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমরা জানছি, সবাই খবর পাচ্ছি যে টাকার খেলা, টাকা লাখ লাখ টাকা উঠছে। এবং সেই সব ঘটনায় অনেককে আটকও করা হয়েছে, অনেককে জরিমানাও করা হয়েছে। যেমন নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। সেটি যে নির্বাচনী কাজে ব্যয়ের জন্য, অর্থ ছড়ানোর জন্য একটি স্পষ্ট, নির্বাচন কমিশন থেকে বা অন্য কোথাও থেকে যেই ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, তার যে অ্যাটিটিউড, নির্দিষ্টভাবে অঙ্ক বলতে না পারা টাকার, এবং টাকার যে অ্যামাউন্ট তিনি বলেছেন পরবর্তীতে গুণে পাওয়া গেল 74 লাখ টাকা। আবার জামায়াতের স্থানীয় প্রার্থী তিনি বললেন তার বাড়িতে একটি গার্মেন্টস আছে, আসলে সেখানে রয়েছে কাপড় সেলাইয়ের একটি দোকান। যাই হোক, শরীয়তপুরের যৌথ বাহিনীর অভিযানে 7.5 লাখ টাকা সহ জামায়াতের এক কর্মী আটক হয়েছে। কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা বিতরণের অভিযোগে জামায়াত ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। সিরাজগঞ্জ 2 আসনে কামারখন্দ উপজেলায় জামায়াত ইসলামীর 4 নেতাকর্মীকে 71,000 টাকা সহ বিএনপি নেতারা আটক করেছে, পরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। এখন জামায়াত নেতৃবৃন্দ কি বলছে যে এইসব টাকা কেন্দ্রীয় খরচের জন্য দেওয়া হচ্ছিল, এবং সেই টাকা বিএনপির লোকজন আবার ছিনতাইও করেছে, মানে সিরাজগঞ্জের ঘটনায়। এদিকে ঢাকা 6 নম্বর আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে সাধারণ জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 2 দিনের কারাদণ্ডও দিয়েছে। পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে এক জামাত নেতাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে 3 আসনে সোনারগাঁয়ে জামাত ইসলামী প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেওয়া হয়েছে। আবার
মঙ্গলবার গভীর রাতে, এর আগের রাতে চট্টগ্রামের চান্দানায় সে প্রার্থীর পক্ষে অবৈধভাবে টাকা বিতরণের সময় 3জনকে আটক করা হয়েছে। গাড়িতে এই সময় প্রায় 11 লাখ টাকা ছিল। আবার শহীদুদ্দিন চৌধুরীর অ্যানির গাড়ি থেকে 15 লাখ টাকা পাওয়া গেছে, সেটি নিয়ে কেউ কেউ বলছে 80 লাখ টাকা, যা হোক 15 লাখ টাকা পাওয়া গেছে। সেটি নিয়ে যদিও কিছু হয়নি, বলা হয়েছে যে সেখানে নির্বাচনী খরচ বা নির্বাচনী ফান্ডের টাকা, এগুলা অনেক কিছু ঘটছে। আরও কি ঘটবে আমরা জানি না। এবং টাকা তো অনেক মামুলি বিষয়। নির্বাচনকে প্রভাবিত বলি, নির্বাচনে কারচুপি বলি, ইঞ্জিনিয়ারিং বলি, এখন তো স্পষ্ট আমাদের সামনে আসছে যে সিল মারার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপার হোক আর যেই ব্যালট পেপারই হোক, এগুলো তো নির্বাচনের দিন সকালে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে তার খানিক আগে বাদে তো এগুলো পাওয়ার কথা নয়। এগুলো তো সিলগালা করা থাকে। সেই ব্যালট পেপার কেন নির্বাচনের আগের দিন সন্ধ্যা 7টায় এভাবে ভিডিও চিত্রে ধরা পড়ে সবার কাছে? কি হতে যাচ্ছে, কি হবে? মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এই নির্বাচন আদৌ সুস্থভাবে হবে কিনা, অথবা নির্বাচন শেষ পর্যন্ত কোন পর্যন্ত এগোবে, এটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, প্রশ্ন, রহস্য অনেক কিছু জন্মাতে শুরু করেছে। এই নাকি ঐতিহাসিক নির্বাচন? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। তো এই যে একটি অবস্থা, সেই অবস্থার মধ্যে ধরুন 30% বা ধরুন 5%, 7%, 10%, হোয়াট এভার মেবি, আমরা এই যে গত 2 মাস ধরে যদি ধরি, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জামাতকে আমরা যেভাবে মূল্যায়ন করছি, আমরা মনে করছি যে তারা এই যে শেখ হাসিনার পতনের জন্য যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের মাস্টার মাইন্ড। আমরা মনে করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে থেকে তাকে যারা চালাচ্ছেন তারা জামাত। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং বিশ্বাস করেছি। এখানে এনসিপি, ইনকলাব মঞ্চ থেকে শুরু করে অন্য যে সকল প্রতিষ্ঠানের নাম আমরা শুনতে পেয়েছি বা পাচ্ছি, এগুলো মূলত জামাতের এ টিম, বি টিম, সি টিম, এবং এটা এখন প্রমাণিত। আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো একটা অনুষ্ঠানের লোক দরকার, এনসিপির অনুষ্ঠানের লোক দরকার, সব জায়গাতে যে সমস্ত লোকজন সাপ্লাই দেওয়া হয়েছে সব জামাতের লোক। আমরা দেখেছি ক্যাবিনেট সচিব, সংস্থাপন সচিব, বড় বড় ডিসি, গুরুত্বপূর্ণ বিভাগীয় কমিশনার, সচিবালয়ের বড় কর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একেবারে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় আমাদেরকে এই দলটি সম্পর্কে রীতিমতো আতঙ্কগ্রস্ত করে তুলেছে। এখন আমাদের মধ্যে ভয় হলো এই দল সব পারে, দে ক্যান ডু এভরিথিং। গত 1 মাস ধরে আমরা দেখছি যে আমেরিকার রাষ্ট্রদূত জামাতের পিছনে ঘুরছে, ইউ রাষ্ট্রদূত বা রাষ্ট্রদূতের যে সংগঠন তারা জামাতের পিছিয়ে পিছিয়ে ঘুরছে। ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি খুব দৌড়দৌড়ি করছেন, বাংলাদেশে যাচ্ছেন, দিল্লিতে যাচ্ছেন, এবং ইংল্যান্ড নীতিগতভাবে জামাতকে সমর্থন করতে চাচ্ছে। বাংলাদেশের অনেকগুলো ভদ্র মহিলা সাংবাদিক রয়েছেন, তার মধ্যে শীর্ষ 4 জন মহিলা সাংবাদিকের সঙ্গে আমেরিকান একজন কূটনীতিবিদদের যে বৈঠক, সেই বৈঠকের যে অডিও বার্তা এটা লিক হয়ে গেছে। সেখানে তারা স্পষ্ট করে আমেরিকা বলার চেষ্টা করছেন যে জামাতকে তারা বন্ধু হিসেবে পেতে চায় এবং জামাতের সঙ্গে কাজ করতে তাদের কোনো আপত্তি নাই, জামাত একটি মডারেট দল, ব্যাস। এই যে গত কয়েক মাসে জামাত নিয়ে যা কিছু হচ্ছে তার উপর এই ঘটনাগুলো রীতিমতো একটা মানে সুপার ডিগ্রি হিসেবে কাজ করছে, রুটোবার হিসেবে কাজ করছে। জামাতের শক্তিমত্তা যা না আছে তার সাথে আমরা 100 গুণ বাড়িয়ে দিয়েছি। আমরা মনে করছি যে আমাদের হাতে প্রচুর অস্ত্র আছে, আমরা মনে করছি তাদের সামরিক প্রশিক্ষণ আছে, আমরা মনে করছি তাদের অঢেল অর্থ আছে, আমরা মনে করছি তাদের সঙ্গে তুরস্ক, পাকিস্তান সবার সঙ্গে সম্পর্ক আছে। আমরা মনে করছি তারা যেভাবে একটি ম্যাটিকুলাস ডিজাইন করে গুপ্ত সুপ্ত হয়ে আওয়ামী লীগের মধ্যে যেভাবে তারা লুকিয়েছিলেন, আওয়ামী লীগের বাপও টের পায়নি, মাও টের পাননি,
এবং আওয়ামী লীগে ধীরে 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 একেবারে ক্যান্সারের মতো, ক্যান্সার যেভাবে মানে একটা মানুষের শরীরে সব কিছু চুষে খায়, ঠিক সেইভাবে আওয়ামী লীগকে একেবারে ফানুস বানিয়ে ছেড়ে দিয়েছে। এবং আওয়ামী লীগের পরবর্তী যে পতন হয়েছে, আওয়ামী লীগ এটা ঢোক চেপার সময় পাননি। নির্বাচনের শেষ 7টি দিনে জামাত যে পারঙ্গমতা দেখিয়েছে, যে শক্তিমত্তা দেখিয়েছে, যে কৌশল দেখিয়েছে, এবং যেভাবে আন্দোলনকে তাদের অনুকূলে রেখেছে, এবং যেভাবে প্রতিটি রাষ্ট্রীয় বাহিনীকে হতোদ্যম করে ছেড়ে দিয়েছে। শেখ হাসিনার পুলিশ সাদ্দাম হোসেনের রিপাবলিকান গার্ডের চাইতেও শক্তিশালী হয়ে পড়েছিল। শেখ হাসিনার একজন মানে বেনজির, একজন আজিজ, একজন হারুন, একজন বিপ্লব, একজন হাবিব, মানে এরা এক একজনে ইজ্জত ইব্রাহিম টু দি পাওয়ার 9। আপনারা কি জানেন ইজ্জত ইব্রাহিম কে ছিলেন? ইজ্জত ইব্রাহিম ছিলেন সাদ্দাম হোসেনের সৎ ভাই। তো তার একজন বিখ্যাত জেনারেল, তার 2জন লোকে ইরাকের লোক খুব ভয় পেত, ইজ্জত ইব্রাহিমকে, আর একজন হলো কেমিক্যাল আলী, ইরাকের কুর্দিদের উপর যিনি গ্যাস চার্জ করে হাজার হাজার কুর্দিকে মেরে ফেলেছিলেন। তো তদ্রূপ পুলিশ বাহিনীর মধ্যে এরকম ইজ্জত ইব্রাহিম, কেমিক্যাল আলী তৈরি করেছিলেন শেখ হাসিনা, এবং তার ধারণা ছিল যে যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য তার পুলিশ বাহিনী যথেষ্ট। সারা বাংলাদেশ বিট্রে করবে, কিন্তু পুলিশ কখনো তার সাথে বিট্রে করবে না। পুলিশ চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত তারা চেষ্টা করেছে, সেই পুলিশকে এমন প্যাদানি দেওয়া হয়েছে, পুলিশকে মেরে লাশ ফাঁসির মানে মধ্যযুগে যেভাবে প্রতিপক্ষের লাশ টানিয়ে রাখা হতো জনবহুল এলাকাতে, একইভাবে পুলিশের লাশ যেভাবে ঝুলছিল সেই সায়দাবাদে, বাংলাদেশ পুলিশ যতদিন থাকবে এটা তারা ভুলতে পারবে না। এই কাজ কারা করেছে? জামাত করেছে, এনসিপি করেছে, বিএনপি করেছে, কেউ না কেউ তো করেছে। এই কাজ আওয়ামী লীগ করেনি, নাকি পুলিশের লোক করেছে, হোয়াট এভার মেবি, যারা মাস্টার মাইন্ড দায় তাদের উপরই বর্তাবে। এরপর ধরুন থানাগুলো যেভাবে পোড়ানো হয়েছে, যেভাবে অস্ত্রগুলো লুট করা হয়েছে, যেভাবে একটার পর একটা সরকারি অফিসগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেভাবে আওয়ামী লীগের লোকজনদের মনে রীতিমতো মৃত্যু ভয় জাগিয়ে দেওয়া হয়েছে, তারা শুধুমাত্র সীমান্ত পাড়ি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। অনেক বড় বড় আওয়ামী লীগ নেতা তারা কাণ্ডজ্ঞান হারিয়ে পাহাড় অতিক্রম করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো মানুষ এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি সীমান্ত পাড়ি দিতে গিয়ে ধরা পড়ে সে কী কাণ্ড, তার বিসি ঠিসি সব ফাটিয়ে ফেলা হয়েছে, লাথি দিয়ে পুরো তার অন্ডকোষ ফাটিয়ে ফেলা হয়েছে, তাকে একেবারে মানে যাকে বলা হয় রাস্তার ফকিরের মতো একটা কলাপাতার উপর তাকে শুয়ে রাখা হয়েছে সেই সময়টিতে।